দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দ্বিতীয় সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ক্যাম্পাসে উল্লাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত 2 শিক্ষার্থী আইসিইউতে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ রিফর্ম ওয়াচের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অভিমত। বিএনপিকে ধ্বংস করা যাবে না, ফিরবে ফিনিক্স পাখির মতো, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জানালেন মহাসচিব। এবারে পুরো আয়োজনে যাচ্ছি দর্শক। চেম্বার আদালতের আদেশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচনে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ডাকসু নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবার এখতিয়ার আদালতের নেই। যে কোনোভাবেই হোক 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ডাকসু নির্বাচন স্থগিতের এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার সাথে সাথেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। আমাদের স্টুডেন্ট যারা আছে 1200 জন 1100 জন যারা প্রার্থী, তাদের সবারই কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা আছে যে এই ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে আমরা পাবো। তো যখন আমরা এই ধরনের একটা সিদ্ধান্ত পাচ্ছি যে ইলেকশনটা ঝুলে যেতে পারে, তখন আমাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা আশঙ্কা কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে ককটেল ফেটেছে এবং বিভিন্ন হলে হলে কিছুদিন আগে দেখেছেন যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হয়েছে। এরকম বিভিন্ন ধরনের প্রক্রিয়া তৈরি করা হবে যেন বিশ্ববিদ্যালয়ে এমন পরিস্থিতি হয় বলবে যে এখন ডাকসু সম্ভব না। এটা একটা সুদূর প্রসারী তাদের একটা পরিকল্পনার অংশ, যারা এই ডাকসুটাকে বানচাল করার চেষ্টা করতে চেয়েছে, এতদিন চেষ্টা করেছে, এবং যারা চায় না ডাকসু হোক। কিছুক্ষণ পরেই খবর আসে হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। এরপর নির্বাচনে অংশগ্রহণকারীরা জানান, যে কোনোভাবেই হোক তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচন হবে। আদালতের এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। আমাদের প্রচার কার্যক্রম এখান থেকে আবার আমরা রুট টু রুট ফিরে যাব, হল টু হল ফিরে যাব। নির্বাচন হবে, নির্বাচন হবে, নির্বাচন হতে হবে। আপনাদের দায়িত্ব হচ্ছে যেই তারিখে নির্বাচনের সময় দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন হইতে হবে। সেই তারিখের মধ্যে নির্বাচন না হলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই শিক্ষার্থীরা যেভাবে নেমে এসেছিল সেভাবে সারা দেশের মুক্তিকামী মানুষের রাস্তায় নেমে পড়বে। যে শিক্ষার্থীদের স্বার্থান্বেষী যে কোনো সিদ্ধান্ত সেটা হাইকোর্ট থেকে আসতে পারে না, সেটা অবশ্যই শিক্ষার্থীদের মধ্য থেকে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাবে। আচরণবিধি লঙ্ঘন, ট্যাগিং, অপপ্রচার সহ হাইকোর্টের রিট, নানা নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ডাকসু নির্বাচন। শিক্ষার্থী এবং প্রার্থীদেরও প্রত্যাশা, কালক্ষেপণ না করে সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। এই সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার। এক প্রার্থীর বিরুদ্ধে করা রিটের শুনানিতে 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। পরে তা স্থগিত করে চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বাম জোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী BM ফাহমিদ আলম হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সোমবার রিট আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে আগামী 30 অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেয় হাইকোর্ট। পরে এ বিষয়ে ব্রিফিংকালে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদনের কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির। যেহেতু পিটিশনার তার পিটিশনে ডাকসুর নির্বাচন স্থগিত চান নাই, না চাওয়া সত্ত্বেও হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন, এটা অনেকটা নজিরবিহীন। এই প্রেক্ষিতে এই নির্বাচন প্রক্রিয়াটা স্থগিত করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে যে এর মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াটা যদি স্থগিত থাকে তাহলে ছাত্রদের মধ্যে প্রতিক্রিয়ার তৈরি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন গ্রহণ করে হাইকোর্টের রায় স্থগিত করে চেম্বার আদালত। এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে
হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জাজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। যে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার রাতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই। ডাকসু নির্বাচন একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া, অভ্যন্তরীণ বহিস্থ বহুমুখী বাধা বিপত্তি আসবে। আমাদের এই মুহূর্তে ঐক্য ধরে রাখা একান্ত দরকার। পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে মূল জায়গায় ফোকাস রাখতে হবে। ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, মাথা ঠান্ডা রেখে যাবতীয় বিভিন্ন রকম বাধা বিপত্তি ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের এগুতে হবে। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষার্থীকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় 144 ধারা বহাল রেখেছে প্রশাসন। আগামীকাল ডাকা হয়েছে সিন্ডিকেটের সভা। এদিকে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলেও অনেকেই এখন পর্যন্ত হল ছাড়েননি, আন্দোলন অব্যাহত রেখেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে 2 জন এবং ঢাকায় উন্নত চিকিৎসার জন্য 1 জনকে পাঠানো হয়েছে। বাকিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন। রবিবার সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে বিশ্ববিদ্যালয় ও পাশের জোবরা গ্রাম এলাকায়। ফলে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 144 ধারা বলবৎ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় নেতাদের সঙ্গে জরুরি সভা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। পরে মঙ্গলবার জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়। কি পরিস্থিতিতে যে দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত, সেনাবাহিনী, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাব, সবাইকে একসাথে করে পরিস্থিতি সামাল দিতে হবে। আপনারা বিশ্ববিদ্যালয়ে শুধু সাধারণ গ্রামের সাধারণ মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ থাকলে পরিস্থিতি এরকম হতে পারে। আমরা আইনগত ব্যবস্থা নেব, এতটুকু আমরা বলি। মামলা হওয়ার পরে যাবতীয় যা কিছু আপনারা জানতে পারবেন। এর আগে রবিবার রাতে 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। দাবি অনুযায়ী উপাচার্য অধ্যাপক AKM ফজলুল হক ভূঁইয়া দুপুর 2টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাওয়ায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ডিসি, এসপি ও বিএনপির এক নেতার উপস্থিতিতেই হামলা হয়, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। আমরা আমাদের ন্যায্য অধিকার দাবি নিয়ে আমরা রাজপথে আছি এবং আমরা হল ছাড়ব। তারা যেভাবে মারছে আমাদের আপুদের উপর তারা হাত তুলছে। বিদ্যালয় প্রশাসন কর্তৃক আজকে সকাল 9টায় জোরপূর্বক হল ভ্যাকেন্টের নির্দেশনা দিয়েছে, আমরা সেটাকে প্রত্যাখ্যান ঘোষণা করছি। দাবি না মানা পর্যন্ত পুরো বিশ্ববিদ্যালয়ে লকডাউন এবং ব্ল্যাকআউটের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। অন্তর্বর্তী সরকার সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি বলে মনে করছেন দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। আর সিপিডি মনে করছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকার পথ হারিয়েছে। সোমবার বাংলাদেশ রিফর্ম ওয়াচ নামের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথাই বক্তারা বলেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো বাংলাদেশ রিফর্ম ওয়াচ এর, যারা মূলত জনগণের আকাঙ্ক্ষা, রাজনৈতিক সংস্কার, কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু, নারীর অধিকার, গণতান্ত্রিক জবাবদিহিতা ও সুশাসন সহ নানা বিষয় পর্যবেক্ষণ করবে, বিশ্লেষণ এবং প্রচারণার অংশ হিসেবে নিব। সোমবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ রিফর্ম ওয়াচের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংস্কার নিয়ে কথা বলেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই ব্যবসায়ী সংগঠনগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং লেজুর বৃত্তিহীন ভূমিকা পালন করাটা অত্যন্ত জরুরি। সংস্কারের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে, আমাদের ওয়াচ করতে হবে, যাই করতে হয়, যাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন পাই। জনচাহিদাটা কি ছিল
তার আলোকে রিফর্ম কোনটা হওয়া দরকার এবং সেটাতে অগ্রগতি হচ্ছে কিনা। সংলাপে সিপিডির চেয়ারপারসন অধ্যাপক রেহমান সোবহান বলেন, সংস্কার ছাড়া নির্বাচন ঝুঁকির মধ্যে পড়বে। আর সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য জানান, কোথাও কোথাও মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পথ হারিয়ে ফেলেছে। এই অন্তর্বর্তী সরকার কি পথ হারাইয়াছে? এই প্রশ্নটি এখন আমাদের মনের ভিতরে বড়ভাবে আসছে যখন আমরা রাজনীতির ক্ষেত্রে বিভিন্ন ঘটনাবলী দেখছি এবং নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। Holding out the danger that if reforms আমার মনে হয় দেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে নির্বাচন ঝুঁকির মুখে পড়বে এবং কিছু মানুষ ভোট গ্রহণে অংশগ্রহণ করবে না। বর্তমানে দেশে সংস্কারের যে সুযোগ এসেছে তা হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা। আমাদের সেই চাহিদা সৃষ্টি করার জন্যই নাগরিকের কণ্ঠস্বরের সাথে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপিকে ধ্বংস করতে বারবার প্রচেষ্টা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো প্রতিবারই এই দলটি আবারও জেগে উঠেছে। সোমবার দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এমন মন্তব্যই করেছেন দলটির মহাসচিব। আশ্বাস দিয়েছেন আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বেন এই দলের নেতাকর্মীরা। ১৯৭৮ সালে যার হাত ধরে পথ চলা শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরে বাংলা নগরে সমাধিস্থলে এই জমায়েত। হাতে ব্যানার, ফেস্টুন আর হৃদয়ে জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা জানাতে দলটির হাজারো নেতাকর্মীদের সমাগম ঘটে জিয়া উদ্যানে। দীর্ঘদিনের পথ চলায় সফলতা ও রাজনীতিতে বৈরী পরিস্থিতি মোকাবিলা করে চলছে বিএনপি। সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে আদর্শ বনে গেছেন সেটি ধরে রাখার কথা জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। হাসিনা ছিলেন তখন আমাদেরকে এখান থেকে লাঠিপেটা করে বের করে দেওয়া হয়েছে। এখন কোনো বাধা নাই, এখন কোনো ঝামেলা নাই। আগে আমাদের গাড়িতে আসতে দেয় নাই, গাড়ি আটকে দিছে, এইখানে ঢুকতে দেয় নাই, এখন আমরা ঢুকতে পারতেছি। দিনটি উদযাপনের অংশ হিসেবে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির মহাসচিব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, সামনে চ্যালেঞ্জ হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। এখন চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সর্বত্র সহযোগিতা করা। তারুণ্যের ভাবনাকে ধারণ করে জ্ঞান ও মেধাভিত্তিক দেশ গড়তে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন দলটির নেতারা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু বেশি হয়েছে জুলাই ও আগস্ট মাসে। আক্রান্তের সংখ্যাটাও বেশি। এই হার সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার দিনকে রাতে 3:30 বাজে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে এসে আইসিইউতে রাখছিল। আইসিইউতে 3 দিন ছিলাম, এখন 3 দিন পর বেডে দেওয়া হয়েছে। যখন অধিক বমি হওয়া শুরু হয়েছে, শরীরে জ্বর আসছে, তখন অ্যাম্বুলেন্স করে এখানে চলে আসছে। শরীরের মাথা আর কি ভার, পা ব্যথা করছে, কিছু খাইতে পারি না, মানে খাবার খাইতে গেলে বমি আর কি বেশি। এই ডেঙ্গু রোগীরা এসেছেন নারায়ণগঞ্জ থেকে। তাদের অভিযোগ, রাস্তার কাজ এবং অনেক নির্মাণাধীন ভবনের কারণে পানি জমে মশার উপদ্রব বেড়েছে। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল, বছর জুড়ে এখানে ডেঙ্গু রোগী থাকলেও সম্প্রতি এই সংখ্যা বেড়েছে। শুরুতে জ্বর, পরে বমি ও মাথা ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। তাদের অনেককে আইসিইউ পর্যন্ত যেতে হচ্ছে। ডেঙ্গুর কমপ্লিকেশন সাধারণত আফটার রিমিশন অফ ফিভার, জ্বর যখন চলে যায় তখন থেকে শুরু হয় এবং পরবর্তী 48 থেকে 72 ঘন্টা এটা কিন্তু সবচেয়ে রিস্কি। আমরা বলি চোখ লাল হয়ে যাওয়া, নাক বা মাড়ি দিয়ে রক্তক্ষরণ হওয়া, শরীরে বিভিন্ন জায়গায় লাল লাল ছোপ বা র্যাশ তৈরি হওয়া এবং ইউরিন বা স্টুলের কালার চেঞ্জ হয়ে যাওয়া, এটা লাল বা
কালো দুটোই হতে পারে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে এডিস মশার প্রজনন বৃদ্ধি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা। ওয়েদারের এক্সট্রিম ঘটনা ঘটছে, অল্প সময়ের জন্য হলেও খুব তীব্র শীত পড়ছে আমাদের, কিছু সময়ের জন্য খুবই গরম পড়ছে আমাদের এখানে, ওরকম দেখবেন যে বর্ষাকালটা দীর্ঘায়িত হচ্ছে। এই ওয়েদারটা আমরা বলি কি যে ভেক্টর, মানে এই যে বাহন করে যারা অসুখ বিসুখ বাহিত, যেটা তাদের জন্য খুবই ভালো অ্যাটমসফিয়ার, এবং যে কারণে ওদের প্রজনন বৃদ্ধি হচ্ছে, ওরা সংখ্যায় বাড়ছে, এবং ওদের সাথে সাথে আমাদের ডেঙ্গুও বাড়ছে। সাধারণত ডেঙ্গুর জন্যে 30 ডিগ্রির অ্যারাউন্ড 30 ডিগ্রি হচ্ছে সবচেয়ে অপটিমাম টেম্পারেচার, তবে এটা 17 থেকে 35 ডিগ্রি পর্যন্ত বিট করতে পারে। সবচেয়ে বেশি ফেভারেবল 25 থেকে 30 ডিগ্রি। ডেঙ্গুর জন্য আরেকটা ফেভারেবল কন্ডিশন হলো 70 to 100% হিউমিডিটি, যেটা আমাদের বর্ষাকাল এবং শরৎকালে বেশি হয়। মশার কামড় এড়াতে রাতে মশারি টাঙানো এবং প্রয়োজনে হাত পা ঢাকা কাপড় পরা এবং শরীরের উন্মুক্ত স্থানে মশা নিরোধক লোশন ব্যবহারের পরামর্শ দেন তারা। ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষায়িত এই হাসপাতালটিতে আগস্ট মাস থেকে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিস্তার রোধ করা না গেলে এই সংখ্যা সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত বাড়বে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় সেনাপ্রধান তাঁর সাম্প্রতিক চীন সফরের বিষয়ে অবহিত করেন তাদের। সোমবার প্রথমে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। রীতি অনুযায়ী সেনাপ্রধান সরকারিভাবে বিদেশ সফরে গেলে ফেরার পর সেই বিষয়ে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে অবহিত করতে হয়। সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। এই বৈঠকেও সেনাপ্রধান চীন সফর এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেন। ন্যায্যতাভিত্তিক সমাজে চরম দারিদ্র্য থাকতে পারে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সোমবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামাজিক সুরক্ষা বিষয়ক জাতীয় সম্মেলনে তিনি একথাই বলেছেন। উপদেষ্টা জানান, দারিদ্র্য দূর করা সরকারের অন্যতম মূল উদ্দেশ্য হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, কিছু মানুষ নাক বরাবর পানিতে দাঁড়িয়ে রয়েছেন, সামান্য ঢেউ এলেই তারা তলিয়ে যাবেন। তারা ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনোভাবেই শুধু জীবন ধারণ করে যাচ্ছেন। মব সৃষ্টিকারীরা নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না বলে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সিইসির সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানিয়েছেন, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর পক্ষে নয় যুক্তরাষ্ট্র, তারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাজ করছে। সোমবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে যায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি অ্যান্ড জ্যাকবসনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে আগামী বছর বাংলাদেশে যাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র নিয়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, তবে যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না। সুষ্ঠু নির্বাচনের জন্য এই সরকার ও নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। মার্কিন দূতাবাসের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমকে জানান, বৈঠকে জাতীয় নির্বাচনে মবের প্রভাব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এজন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। একটিবারের জন্য উনি আমাদের উপরে কোনো যে প্রেশার দিয়ে ওইটা ওইভাবে করেন, ওইটা ওইভাবে করেন, কোনো ধরনের কোনো প্রভাব বিস্তার তো আমাদের মাননীয় প্রধান দপ্তর থেকে আমরা পাইনি। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন সিইসি। গুজব ম্যানুফ্যাকচার করার জন্য অনেক ইন্ডাস্ট্রি গ্রো করেছে এখানে, বিশেষ করে ইলেকশনকে কেন্দ্র করে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আমার জন্য উনি আবার বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো পিআর পদ্ধতি চাই বলে দাবি করেছেন জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেছেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি বলেন,
পিআর পদ্ধতি জনগণ বোঝে না এমন দাবি করে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি গুরুত্ব যে জাতি বুঝেছে সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে বলে তিনি মনে করছেন। এই জামাত নেতা বলেছেন, কোনো সাজানো নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 812, আহতের সংখ্যা প্রায় 3000। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে সেখানকার প্রশাসন। ভয়াবহ বন্যার মধ্যেই আরেক প্রাকৃতিক দুর্যোগের শিকার আফগানিস্তান। রবিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশটির পূর্বাঞ্চলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 6। এর কেন্দ্রস্থল জালালাবাদ থেকে 27 কিলোমিটার দূরে এবং ভূগর্ভের 8 কিলোমিটার অভ্যন্তরে। USGS আরও জানিয়েছে, মূল কম্পনটির পর ওই এলাকায় আরও 3টি কম্পন হয়েছে, যেগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.2। প্রায় 150 কিলোমিটার দূরে কাবুলেও কম্পনের ঢেউ লেগেছে। এছাড়া পাকিস্তানের ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। তালেবান সরকার জানিয়েছে তাদের সরঞ্জাম সীমিত, তাই ক্ষতিগ্রস্ত এলাকার জন্য আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। 2023 সালের 7 অক্টোবর আফগানিস্তানে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় কমপক্ষে 4000 মানুষ প্রাণ হারায়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। চীনে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের ঘোষণাপত্রে নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান সহ 24টি নথি সই হয়েছে। তবে সোমবার সম্মেলনের শেষ দিন পুতিন, শি ও মোদির ঘনিষ্ঠ আলাপচারিতা নজর কেড়েছে সবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্ব বাণিজ্য যখন হুমকির মুখে, তখন চীনের ডাকে সাড়া দিয়ে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে অংশ নেন রাশিয়া, ভারত, পাকিস্তান সহ এশিয়া মধ্যপ্রাচ্যের 20টির বেশি দেশের নেতারা। সোমবার শেষ দিন বৈঠকে নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য, দ্বিপাক্ষিক সহযোগিতা সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন বিশ্ব নেতারা। এদিন ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে এবার এসসিও সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনায় পুতিন, শি ও মোদির ঘনিষ্ঠতা। সোমবার সম্মেলন শুরুর আগে পুরনো বন্ধুর মতো খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায় তাদের, যা যুক্তরাষ্ট্রের জন্য এক বড় অশনি সংকেত বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া সম্মেলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু পুতিনের সাথে বৈঠকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করার ইঙ্গিত দিয়েছেন মোদী। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাচ্ছে আরেকবার। ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত, ক্যাম্পাসে উল্লাস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত 2 ছাত্র আইসিইউতে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে বিক্ষোভ। আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ রিফর্ম ওয়াচের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অভিমত। বিএনপিকে ধ্বংস করা যাবে না, ফিরবে ফিনিক্স পাখির মতো, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বললেন মহাসচিব। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।